আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের ৪১ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। একবার দুপুরে খুব গরম পড়েছিল, রোদে মাটি ফেটে যাওয়ার মতো অবস্থা। সেই সময় তাকে উঠানের মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয় শুধু এই কারণে যে সানজিদার চুলের ফিতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাইসা কাঁদতে কাঁদতে বলেছিল, আমি নেইনি মা, আমি নেইনি। কিন্তু তার কথা কেউ শুনেনি। মাথার উপর আগুনের মতো রোদ, পায়ের নিচে তপ্ত মাটি, ধীরে ধীরে তার চোখ ঝাপসা হয়ে আসছিল। তবুও কেউ তাকে ছায়া যেতে দেয়নি। শেষমেশ যখন সে ঢলে পড়ল, তখন দয়াও হয় নাই কারণ, বরং বিরক্তি নিয়ে বলা হয়েছিল মরার অভিনয় করছে। গভীর রাতে তার খুব পিপাসা পেয়েছিল। সারাদিন কাজের পর ক্লান্ত শরীরটা কাঁপছিল। চুপচাপ রান্নাঘরে গিয়ে পানি খেতে নিয়েছিল সে, কিন্তু শব্দ পেয়ে নাবিলা বেগম জেগে ওঠে। চুরি করে খাবার খেতে এসেছিস? আমাদের ঘরে চুর তৈরি হচ্ছে। তোর মাও নিশ্চিত চুর ছিল। পানির গ্লাস হাতে কাঁপতে থাকা রাইসা কিছু বলতে পারেনি। তার মায়ের সম্পর্কে এসব শুনে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তার অপরাধ ছিল একা একা পানি খেতে যাওয়া। সেদিন ওই তাকে পানি না খাইয়েই ফিরিয়ে দেওয়া হয়। তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলাটা নিয়ে এসে সারা রাত কেঁদেছিল, কিন্তু আওয়াজ বের করতে পারেনি। একবার গ্রামের মেলায় যাওয়ার কথা উঠেছিল। সানজিদা, নাবিলা, বাড়ির সবাই প্রস্তুতি নিচ্ছিল। রাইসা দূর থেকে শুধু দেখছিল। তারও খুব ইচ্ছে করেছিল একবার মেলাতে যেতে, রঙিন চুড়ি দেখতে, নাগরদোলা দেখতে। খুব সাহস করে সে একবার বলেছিল, আমিও যাব মা। কথাটা বলতেই সবাই এমনভাবে তাকিয়েছিল যেন সে খুব বড় অপরাধ করে ফেলেছে। তুই যাবি? কাজ করবে কে? তোর আবার মেলা দেখার শখ? মেলায় যেয়ে কোনো কাজ নেই মহারানী, ঘরের কাজ কর। সেদিন তাকে বাড়িতে একা রেখে সবাই চলে গিয়েছিল। দূর থেকে ভেসে আসা মাইকের শব্দ ওদের যাওয়ার দিকে তাকিয়ে রাইসা নিঃশব্দে কেঁদেছিল। সেদিন সে বুঝেছিল তার শৈশবে আনন্দ বলে কোনো জিনিস বরাদ্দ নেই। সবচেয়ে কষ্টের ছিল এইসব অত্যাচারের পরও যখন সে একটু আদর পাওয়ার আশায় বাবার দিকে তাকাতো, তখন সেই মানুষটাও চোখ ফিরিয়ে নিতেন। হয়তো রাইসা ভাবতো, বাবা একবার যদি আমার মাথায় হাত রাখতো। কিন্তু সেই স্পর্শটুকু তার কপালে জোটেনি। বরং দিনের পর দিন, বছরের পর বছর সে শুধু এটাই শিখছে, এই বাড়িতে তার কান্নার কোনো মূল্য নেই, তার ব্যথার কোনো ভাষা নেই। তার অস্তিত্ব যেন শুধুই অন্যদের রাগ ঝাড়ার একটা নীরব দেয়াল। তবুও মেয়েটা বেঁচেছিল। প্রতিটা দিন, প্রতিটা অপমান, প্রতিটা আঘাত বুকের ভেতর পাথরের মতো চেপে নিয়ে বেঁচেছিল। হয়তো এই আশাই একদিন কেউ তার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বুঝবে। একদিন কেউ তাকে বলবে, তুই কোনো সর্বনাশা রাক্ষসী, মানুষ কখনোই। তুই রক্ত মাংস দিয়ে গড়া এক নরম হৃদয়ের মানুষ। মেলা থেকে এসে রাতের বেলা সানজিদা লুকিয়ে রাইসাকে নিয়ে গিয়ে তার লুকিয়ে কেনা আরেক জোড়া কাচের চুড়ি রাইসার হাতে পরিয়ে দেয়। রাইসা খুশিতে সানজিদাকে জড়িয়ে ধরে, তারপর বলল, আপু তুমি চুড়িগুলো আমার জন্য এনেছো? সানজিদা বলল, তুই আমাকে আপু বলিস, তাহলে বোনের জন্য কোনো কিছু না নিয়ে আমি একা কি করে পারতাম? এমনকি মেলা থেকে আনা সকল খাবার, জিলাপি, মিষ্টি সব লুকিয়ে ফ্রিজ থেকে এনে রাইসাকে নিজে হাতে খাইয়ে দিয়েছে, সাথে নিজেও খেয়েছে। কারণ রাইসাকে ছাড়া সে খাবার খায় না। লুকিয়ে লুকিয়ে অনেক যত্নও নেই। বাড়িতে কেন তাকে বেশি গুরুত্ব আর রাইসাকে দূরত্ব বাড়িয়ে দেওয়া হয় নিজেও বুঝতে পারে না। যখন বুদ্ধি হলো তখন যেন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। স্কুলে যেত রাইসা আর সানজিদা, কিন্তু তার আপন বাবা সানজিদার কাঁধ থেকে ব্যাগ নিজের হাতে নিতেন আর রাইসার ব্যাগ নিতেন না। সবার দিকেই প্রায় চেয়ে থাকতো, কিন্তু তার কপালে এমন সৌভাগ্য ছিল না। রাইসা অনেক সময় সানজিদাকে বলে, আচ্ছা আপু, আমার মা বেঁচে থাকলে আমার সাথে এরকম হতো না, তাই না? অথবা আমার যদি বড় একটা ভাই থাকতো, আমাকে অনেক ভালোবাসতো তোমার মতো করে। আমার না অনেক শখ ভাইয়ের মতো হাত ধরে ঘুরবো। তোমরা যেমন মেলায় যাও, আমিও ভাইয়ের হাত ধরে মেলায় যাব। বাবা তো আমাকে একটু পাশেও বসতে দেয় না, হাত ধরতেও পারি না। সবাই কি সুন্দর বাবার হাত ধরে বাজারে যাই, এটা ওটা কিনে দেয়, কিন্তু আমাকে তো কিনে দিতে হবে না। বিশ্বাস করো, আমি কিচ্ছু চাই না, শুধু বাবার ওই আঙুলগুলো একবার ধরে হাঁটার খুব শখ আমার। ভাই থাকলে নিশ্চয়ই বাবার জায়গায় হাত ধরে হাঁটতে পারতাম। আচ্ছা আপু, আমাদের ভাবনা কত কিছু আসে, কিন্তু এসব বাস্তব হয় না, তাই না? সানজিদা একটু বড় হয়, ছোট রাইসার সব কথা ইচ্ছাই তার মনে আছে। তবুও রাইসা বেশ চঞ্চল ছিল। সব কাজ করার পরেও মেয়েটার মুখে সামান্য খাবার জুটলে দিন শেষে হাসি খুশি থাকতো। কেউ বুঝতেই পারতো না এই সামান্য একরত্তি মেয়ের জীবন কত দুর্বিষহ নিয়ে কাটছে। কাঁদতো, তবে আড়ালে চোখের জলটুকু মুছে নেওয়ার ক্ষমতাও ছিল। লাফিয়ে লাফিয়ে সব কাজ করত। ছোটবেলায় যত ভুল কাজ করত, সেই কাজও একসময় পারদর্শী হয়ে উঠল। 10 গ্রামের পরে এত সুন্দর রান্না কোনো গৃহিণীও করতে পারতো না। এত সুন্দর নকশিকাঁথা সেলাই করতো, সবার চোখ ধাঁধিয়ে যেত। বাড়িঘর সবসময় ঝকমকে রাখত। হঠাৎ একদিন আমার খালাতো ভাই কবির আসলো। বেশ বড়, তবে বিয়ে করেনি। খুব একটা সুবিধের ছিল না মতলব। বাইরে থেকে তাকে দেখলে সাধারণই মনে হতো। কথা বলতো মিষ্টি করে, বড়দের সামনে ভদ্র সাজার অভিনয়ও ভালো জানতো। কিন্তু ভেতরে ভেতরে লোকটার দৃষ্টি, তার হাসি, তার আচরণ, সবকিছুতেই একটা অদ্ভুত নোংরামি ছিল। তখন হয়তো সেটা আমি পুরোপুরি বুঝতাম না, কিন্তু রাইসা বুঝতো। অন্তত অনুভব করতো এই মানুষটার চোখ তার শরীরের ওপর ঠিক স্বাভাবিকভাবে পড়ে না। প্রথম প্রথম কবির যখন বাড়িতে আসতো, রাইসা শুধু অস্বস্তি বোধ করতো। সে লক্ষ্য করতো রান্নাঘরে কাজ করার সময় কবির অকারণে দরজার পাশে দাঁড়িয়ে থাকে।
পানির কলস তুলতে গেলে পেছন থেকে তাকিয়ে থাকে, উঠানে ঝাড়ু দিতে গেলে পাশ কাটিয়ে যাওয়ার সময় এমনভাবে গা ঘেঁষে যায় যেন সেটা ভুল করে হয়েছে। রাইসা তখন ছোট, সরল, এসবের ভাষা জানতো না, কিন্তু বুকের ভেতর একটা কাঁপুনি টের পেত। মেয়েদের কিছু কিছু ভয় থাকে যেগুলো তারা নাম ছোটবেলায় জানে না, শুধু অনুভব করে। রাইসারও ঠিক তেমনই লাগতো, কিন্তু সে কাউকে কিছু বলতে পারতো না, কারণ এই বাড়িতে তার কষ্টের কোনো দামই ছিল না। সে যদিও বলতো হয়তো উল্টো তাকেই দোষী বানিয়ে দেওয়া হতো। তাই কবির এলে সে ইচ্ছে করে সামনে না পড়ার চেষ্টা করত, আর যদি কোথাও একা যেত তাহলে তার বুকের মতো ধকধকানি বেড়ে যেত। রাইসা সারাদিন কাজ করে বিশ্রাম নিতে রুমে গেলেই দরজাটা আচমকা বন্ধ হয়ে গেল। শব্দটা হঠাৎ এত জোরে হলো যে রাইসা পুরো শরীর নিয়ে কেঁপে উঠল। চমকে পিছনে ঘুরে দেখে কবির, আর তারপরে তার বুকের ভেতরটা কেমন হিম হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে কবির, তার ঠোঁটের কোণে এক ধরনের বিকৃত হাসি, চোখ দুটো অদ্ভুত চকচক করছে, যে দৃষ্টিতে তার কোনো স্নেহ নেই, কোনো স্বাভাবিকতা নেই, আছে শুধু নোংরা ক্ষুধা। রাইসার গলা শুকিয়ে গেল। রাইসার সঙ্গে সঙ্গে বলল, ভাইয়া আপনি এখানে কেন? দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলুন। দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলুন প্লিজ, খুলুন। তার কণ্ঠ কাঁপছিল, কথাগুলো যেন ঠিকমতো বেরোচ্ছিল না। কবির ধীরে ধীরে দরজার সাথে হেলান দিল, যেন সে এই মুহূর্তটার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিল। তার ঠোঁট বাঁকা হয়ে উঠল। এত ভয় পাচ্ছিস কেন রে? আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? সরল রাইসা ভয় পেতে লাগলো। ভাইয়া আপনি এসব কি বলছেন? আমাকে যেতে দিন দয়া করে। রাইসা ভয়ে পিছিয়ে গেল, তার পিঠ গিয়ে ঠেকলো দেয়ালে, শ্বাস দ্রুত হয়ে যাচ্ছে, হাত দুটো কাঁপছে। রাইসা বলল, ভাইয়া আপনি বাইরে যান, আমি চিৎকার করবো না হলে। কবির তার কথা শুনে হেসে উঠল। সেই হাসিটা এতটাই কুৎসিত ছিল যে রাইসার বুকের মধ্যে বমি বমি ভাব উঠল। তারপর বলল, চিৎকার করবি? সে ধীরে ধীরে সামনে এগোতে এগোতে বলল, কর, যত জোরে পারিস কর। এই বাড়িতে তোর চিৎকার শুনে কে আসবে বলতো? তোর জন্য কারো এত দরদ আছে? কথাগুলো যেন ছুরির মতো গিয়ে বিঁধল, কারণ এটাই ছিল সত্যি। এই বাড়িতে তার কান্না, তার চিৎকার, তার ব্যথা কিছুই কাউকে টলাতো না। রাইসার চোখে জল চলে এলো, তবুও সে নিজেকে সামলে বলল, দয়া করে আমাকে যেতে দিন, আমি আপনার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন প্লিজ। সে দরজার দিকে এগোতে চাইতেই কবির হঠাৎ ঝটকা দিয়ে তার হাত চেপে ধরলো। রাইসা ব্যথায় কেঁপে উঠল। রাইসা কাঁদতে কাঁদতে বলল, ছাড়ুন ভাইয়া, আমার লাগছে, দয়া করে ছাড়ুন প্লিজ। কিন্তু কবির যেন আরো বেশি বিকৃত আনন্দ পাচ্ছিল। সে রাইসার হাত আরো শক্ত করে চেপে ধরে তাকে নিজের দিকে টেনে নিল, এক হাতে কোমর জড়িয়ে ধরল, মুখের কাছে মুখ নিয়ে বলল, কেন? তোর যা রূপ, তোরে ঘরে রেখে নষ্ট করছে কেন এরা? তোকে মিউজিয়ামে রাখা উচিত, আমার মিউজিয়ামে রাখতে চাই তোকে, থাকবি? তোকে আমি অনেকদিন ধরেই দেখছি, বিশ্বাস কর, তোর যা কাঁচা শরীর আমাকে একেবারে চুম্বকের মতো টানে। তোর টানেই কতবার এসেছি এই বাড়িতে, কিন্তু সুযোগ পাইনি, আজকে পেয়েছি। কেউ বাড়িতে নেই, পাশের গ্রামে যাত্রাপালা দেখতে গেছে, এইরকম মুখম সুযোগ আমার জন্য অপেক্ষা করছে জানতাম না। বিশ্বাস কর মাইরি, তোর যা শরীর আমি ছুঁয়ে দেওয়ার মতো অপেক্ষাও করতে পারছি না। আজকে তোকে আমি আজ ছাড়বো না। রাইসার মাথার ভেতর যেন আজ বাজ পড়ল। ভয়, ঘৃণা, আতঙ্ক সব মিলে তার বুক ফেটে যাচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, না না ভাইয়া প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন, আমি কিছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না, শুধু আমাকে ছেড়ে দিন। কিন্তু এই ধরনের মানুষ করুণা বুঝে না, তারা ভয় পেয়ে কাঁপতে থাকা মানুষ দেখেও তার হিংসে হয়ে ওঠে। কবির এবার তার অন্য হাতটাও ধরতে গেল। রাইসা ঝটকা দিয়ে সরে যেতে চাইলো, কিন্তু ছোট্ট ঘর, পেছনে দেওয়াল, পালানোর কোনো রাস্তা নেই। তার বুকের ভেতর তখন শুধু একটাই শব্দ বাজছে, এখন তার কি হবে? রাইসা আতঙ্কে কাঁপতে লাগলো, তার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। সে মরিয়া হয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছিল। কবির তার দিকে ঝুঁকে এলো। হঠাৎ রাইসা সব শক্তি একেবারে জড়ো করে চিৎকার করে উঠল, আপু! কবির ঝাঁপিয়ে আরো শক্ত করে তার মুখ চেপে ধরলো। রাইসা মরিয়া হয়ে হাত নাড়াতে লাগলো, হাত পা ছুঁড়ে মারতে লাগলো, আঁচড়াতে লাগলো। তার ছোট্ট শরীরটা ভয়ে, অপমানে, আতঙ্কে থরথর করে কাঁপছিল। সে আর কিছু বুঝছিল না, শুধু কবিরের হাত থেকে পালানোর চেষ্টা করলো। পাশের গ্রামে যাত্রাপালা হবে বলে বাড়িতে সবাই বেশ সাজুগুজু করে একে একে বেরিয়ে গেছে সবাই। দরজায় প্রচন্ড জোরে ধাক্কার শব্দ হলো। রাইসা, দরজা খুলো। কবির ভাই, দরজা খুলেন। সানজিদার গলা। রাইসার চোখ হঠাৎ বিস্ফোরিত হয়ে উঠল আশায়। সে যেন ডুবে যাওয়া মানুষ হঠাৎ বাতাস পেয়ে গেছে। সানজিদারও যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার শরীরটা একটু খারাপ লাগছিল বলে সে যেতে চাইছিল না। তবুও নাবিলা জোর করে নিয়ে যেতে চাইলে পরে আবার মাঝপথ থেকে কি একটা অজুহাতে সে ফিরে আসে বাড়িতে। রাইসা তখন এত ছোট নেই, কিশোরী মেয়েকে একা রেখে যেতে মন চায়নি। একা একা থাকবে, গ্রামের প্রায় অর্ধেক মানুষই এসবে যায়, সেখানে রাইসা একা একা কি করে থাকবে? তারপর বলল, আপু আপু। সে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল। কবির মুহূর্তেই থমকে গেল, তার মুখের বিকৃত হাসিটা মিলিয়ে গেল বদলে অস্থিরতায়। সে দাঁতে দাঁত চেপে বলল, চুপ, একটা শব্দও করবি না। কিন্তু ততক্ষণে সানজিদা দরজায় এমনভাবে ধাক্কাচ্ছিল যেন দরজা ভেঙেই ফেলবে। আগের যুগের কাঠের দরজা ছিল, জায়গায় জায়গায় ঘুণ ধরা, অবস্থা খুবই খারাপ। দরজা খুলতে আর লাগাতে গেলে ইঁদুরের মতো আওয়াজ করে, তাই দরজা ভাঙতে বেশ বেগ পোহাতে হবে না। দরজা খুলেন, দরজা খুলেন বলছি।
রাইসা সুযোগ বুঝে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। কবির তাকে আবারও চেপে ধরতে গেল, কিন্তু এবার রাইসা যেন মরিয়া হয়ে উঠেছে। সে পুরো শক্তি দিয়ে কবিরের হাতে কামড় বসিয়ে দিল, তারপর বলল, আহ শালি। ব্যথায় কবির হাত ছেড়ে দিল। রাইসার সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে ঘরের এক কোণে সরে গেল। দুহাত বুকে জড়িয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ল। চোখ দুটো ভয়ে ফাঁকা হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওদিকে দরজায় সানজিদার ধাক্কা থামছেই না। শেষমেশ কবির বাধ্য হয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই সানজিদা প্রায় ঝড়ের মতো ভেতরে ঢুকে পড়ল। তার চোখে মুখে আতঙ্ক, রাগ, উদ্বেগ সব একসাথে। ঘরে ঢুকে এসে প্রথমে কবিরের দিকে তাকালো, তারপর কোণে সিটিয়ে থাকা রাইসার দিকে। আর সেই দৃশ্য দেখে যেন সে জমে গেল। রাইসা কোণে গুটিসুটি মেরে বসে আছে, তার ওড়না এলোমেলো, চুল ছড়িয়ে গেছে, মুখ ভেজা কান্নায়, ঠোঁট কাঁপছে, চোখ দুটো এতটাই আতঙ্কে ভরা যেন সে খুব দুঃস্বপ্নের ভেতর থেকে উঠে এসেছে। রাইসা! সানজিদা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। রাইসার সঙ্গে সঙ্গে তার গায়ে ঝাঁপিয়ে পড়লো, যেন এটাই তার একমাত্র নিরাপদ আশ্রয়। সে কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, আপু, আপু, উনি আমাকে খুব বাজেভাবে স্পর্শ করেছে আপু, আপু, উনি আমার সাথে অসভ্যতা করেছে আপু। কিন্তু বাকিটা আর বলতে পারছিল না, কথাগুলো গলায় গিয়ে আটকে যাচ্ছিল। সানজিদা সব বুঝে গিয়েছিল, পুরোটা না দেখলেও যেটুকু দেখেছে সেটুকুই যথেষ্ট ছিল। সে রাগে, অপমানে, ঘৃণায় থরথর করে কাঁপতে কাঁপতে কবিরের দিকে তাকালো। তার গলায় কাঁপন ছিল, কিন্তু চোখে আগুন। কবির গা বাঁচানোর সুরে বলল, আরে তুই যা ভাবছিস তেমন কিছু না। সানজিদা বলল, চুপ। সানজিদা এত জোরে চিৎকারে চেঁচিয়ে উঠল যে কবির থমকে গেল। তারপর বলল, একটা কথাও বলবেন না, আপনি এখান থেকে বের হয়ে যান। আপনাকে ভাইয়া ডাকতেও আমার ঘৃণা লাগছে। বেঁচে থাকতে যদি আর এই বাড়ির মুখ হন তো আমি আপনাকে এই আজবটি দিয়ে কেটে টুকরো টুকরো করব। বাড়ির সবাই আসুক, আর আমি ওনাকে এখনই এক কোপে ঘাট থেকে মাথা আলাদা করি, তার আগেই বেরিয়ে যান। কবির বুঝে গিয়েছিল পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। সে একবার রাইসার দিকে, একবার সানজিদার দিকে তাকিয়ে দাঁত চেপে সরে গেল। চলে যাওয়ার সময় তার ছোট চোখে একটা হিংস্রতা ছিল, যেন ধরা পড়ে যাওয়ার রাগ। দরজা বন্ধ হয়ে যেতে রাইসা হাউমাউ করে কেঁদে উঠল। সানজিদা তাকে শক্ত করে জড়িয়ে ধরে শুধু মাথায় হাত বুলিয়ে যাচ্ছিল। তারপর বলল, আমি আছি, কিচ্ছু হয়নি তোর, কিচ্ছু হয়নি। রাইসা বলল, আপু, উনি আমার এখানে ছুঁয়েছে আপু, উনি খুব খারাপ। হাত পা, গলা, চোখ, মুখ ইত্যাদি দেখিয়ে উক্ত কথাগুলো বলল রাইসা। সানজিদার চোখে জল অঝরে পড়তে লাগলো। রাইসাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিচ্ছু হয়নি বোন আমার। কিন্তু সে নিজেও জানতো কিছু একটা হয়ে গেছে, খুব বড় কিছু। এত বড় ধাক্কা সামলে উঠবে কি করে? কিছু ঘটনা শরীরে দাগ না রেখে সরাসরি আত্মায় গিয়ে লাগে। সেদিন কবির রাইসার শরীর ছুঁতে পেরেছিল নাকি পারেনি, তার চেয়েও বড় কথা হলো সে রাইসার নিরাপত্তা বোর্ডটাকে ছিঁড়ে ফেলেছিল। সেদিনের পর থেকে রাইসা আর আগের মতো থাকেনি। যে মেয়েটা এত কষ্টের মাঝেও লাফিয়ে লাফিয়ে কাজ করত, দিন শেষে সামান্য কিছুতে মুখে হাসি ফুটতো, সানজিদার কাছে ফিসফিস করে গল্প করত, সে মেয়েটা হঠাৎ করে কেমন চুপচাপ হয়ে গেল। কোনো ছেলে মানুষ আশেপাশে এলেই তার বুক কেঁপে ওঠে। কেউ হঠাৎ সামনে দাঁড়ালে ভয়ে থরথরিয়ে কেঁপে উঠত, কেউ একটু জোরে কথা বললে সে ভয় পেয়ে যেত। এক ঘরে একা কোনো পুরুষ থাকলে তার ভেতর কখনো ঢুকতো না, দরজা বন্ধ হলেই তার শ্বাস বন্ধ হয়ে আসতো। রাতের বেলা ঘুমের মধ্যে কেঁপে উঠত, চিৎকার করে উঠত, থেমে যেত। কবিরের সেই বিকৃত চোখ, সেই দরজা বন্ধ, সেই এগিয়ে আসা শরীর, সবকিছু তার ভেতরে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তারপর থেকে পুরুষ মানেই তার কাছে এক অদৃশ্য ভয়ের নাম হয়ে যায়। সে আর কাউকে সহজে বিশ্বাস করতে পারত না। কোনো পুরুষের সামান্য কাছাকাছি উপস্থিতিতে তার বুক ধরফর করত। মনে হতো সেই ঘটনা আবারও তার সাথে পুনরাবৃত্তি ঘটবে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।